শনিবারে আর হচ্ছে বুধবারে সন্ধ্যা ৬টায় অবশ্যই লাইভ ক্লাসে অংশগ্রহণ করবেন। হ্যাঁ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যারা পুরাতন আছেন তারাও করবেন। ঠিক আছে, সন্ধ্যা ৬টা থেকে ৭টা। হ্যাঁ, পেজে পেজে হবে, আমাদের পেজে ফলো করবেন, গ্রুপে দেওয়া হবে। কিন্তু আমি চাই যে সবাই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ঠিক আছে, হ্যাঁ, আর ঠিক আছে। তো এটা যারা এই অ্যানাটমি ক্লাস করেন নাই তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি যদিও ইংলিশ ক্লাসটা ইংলিশে দেই, কিন্তু এর মধ্যেও কিন্তু বাংলায় বলে দিই। ঠিক আছে, মানে পুরো লেকচারটা আপনিও দেখতে পারবেন, সবাই দেখতে পারবে। কিন্তু উদ্দেশ্য হচ্ছে ওটাতে আপনারা জয়েন করবেন, কোনো জায়গায় বুঝতে না পারলে কোশ্চেন করবেন। ঠিক আছে, আর আচ্ছা আপনারা এটা শেয়ার করবেন। অ্যানাটমি ফিজিওলজিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে, হ্যাঁ। তো ইনশাল্লাহ আমরা ওই অনলাইন ক্লাসটা এটা ধারাবাহিকভাবে এটা শুরু করছি, ওটা এরকম চলবে। এরপরেও অনলাইন ক্লাসে আরও কিছু ক্লাস অ্যাড করব আমরা। ঠিক আছে, মেডিসিন, সার্জারি, এই ক্লাসগুলো অ্যাড করব। আর পাশাপাশি আমাদের এই অফলাইন ক্লাসগুলো চলবে। বুঝতে পারছেন? আপনি একটু এই সাইডে এসো। আচ্ছা, আমরা আজকে নতুন একটা ড্রাগ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, নতুন একটা ড্রাগ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ। অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, ঠিক আছে। এটা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগও বলতে পারেন, অ্যান্টি হাইপোগ্লাইসেমিক ড্রাগও, হাইপো, HYPO, GLYCAEMIC, হাইপোগ্লাইসেমিক ড্রাগ। ঠিক আছে, ডায়াবেটিস মেলাইটাস তো আমরা চিনি, তাই না? বহুমূত্র রোগ। তাহলে সেই বহুমূত্র রোগের ক্ষেত্রে যে সকল ড্রাগ ব্যবহার করা হয় সেটাকে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ বা অ্যান্টি হাইপোগ্লাইসেমিক ড্রাগ বলা হয়। অ্যান্টি হাইপোগ্লাইসেমিক ড্রাগ মানে হলো যে সকল ড্রাগ, গ্লাইসেমিক মানে হলো গ্লুকোজ, এটা মানে কি গ্লুকোজ। তাহলে হাইপো মানে কি গ্লুকোজের মাত্রা কমানো, হাইপো মানে হচ্ছে কমানো। হাইপো মানে কি হাইপো মিন্স লেস, ঠিক আছে, কম। আর হাইপার মানে কি হাইপার মোর, মানে হলো বেশি। ঠিক আছে না? হাইপো মানে কম, হাইপার মানে হলো বেশি। ঠিক আছে, তাহলে অ্যান্টি হাইপোগ্লাইসেমিক ড্রাগ, অ্যান্টি মানে হলো বিরুদ্ধে, হাইপোগ্লাইসেমিক অর্থাৎ গ্লুকোজটাকে কমানোর বিরুদ্ধে যে সকল ড্রাগ কাজ করে, ঠিক আছে, সেটাকে অ্যান্টি হাইপোগ্লাইসেমিক ড্রাগ বলা হয়। আর অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ অর্থাৎ যে সকল ড্রাগ ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, অর্থাৎ ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রে যে সকল ড্রাগ ব্যবহার করা হয় এই সবগুলো ড্রাগই হলো হাইপোগ্লাইসেমিক ড্রাগ, অর্থাৎ গ্লুকোজের মাত্রা কমানোর জন্য এই ড্রাগগুলো কাজ করে থাকে। এজন্য এটাকে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগও বলা যায়, আবার অ্যান্টি হাইপোগ্লাইসেমিক ড্রাগও বলা হয়ে থাকে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ বা অ্যান্টি হাইপোগ্লাইসেমিক ড্রাগ কাকে বলে? তাহলে যে সকল ড্রাগ রক্তের ভিতরে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে বা ডায়াবেটিস চিকিৎসার জন্য যে সকল ড্রাগ ব্যবহার করা হয় সেটাকে অ্যান্টি হাইপোগ্লাইসেমিক ড্রাগ বলে। ঠিক আছে, রক্তের ভিতর গ্লুকোজ এর মাত্রা কমানোর
জন্য যে সকল ড্রাগ ব্যবহার করা হয় তাহাকে অ্যান্টি ডায়াবেটিক্স বা অ্যান্টি হাইপোগ্লাইসেমিক ড্রাগ বল। ঠিক আছে, বুঝতে পারছেন? গ্লুকোজ থাকে কোথায়? গ্লুকোজ থাকে হলো রক্তনালীর ভিতরে। কিসের মধ্যে? রক্তের মধ্যে। ঠিক আছে, তাহলে রক্তের ভিতরে গ্লুকোজ থাকে। এই ড্রাগগুলো দিলে কি হয়? রক্তের ভিতরে থাকা গ্লুকোজকে কমায়। ঠিক আছে, গ্লুকোজকে কমায়। তাহলে রক্তের ভিতরে এই গ্লুকোজটা যখন কমে যায় তখন তার ডায়াবেটিস থাকে না। মানে এই গ্লুকোজের মাত্রা যখন বেড়ে যায় তখনই সেটাকে কি বলা হয়? ডায়াবেটিস বলা হয়। ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে, DIABETICS, ডায়াবেটিস মেলাইটাস। গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে সেটাকে ডায়াবেটিস মেলাইটাস বলে। রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে তখন তাহাকে ডায়াবেটিস মেলাইটাস রোগ বলা হয়। এটার সাথে আরও অনেক সাইন সিমটম থাকে। ঠিক আছে, অর্থাৎ কোনো ব্যক্তির দেহে যদি রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, সেই সাথে তার ঘন ঘন পিপাসা লাগা, ঘন ঘন ক্ষুধা লাগা, ঘন ঘন মূত্রত্যাগ হওয়া, ঠিক আছে, এই সমস্যাগুলো যদি তার দেখা দেয় তাহলে বুঝতে হবে তার কি আছে? ডায়াবেটিস মেলাইটাস আছে। ঠিক আছে, আমরা ডায়াবেটিস মেলাইটাস রোগ সম্বন্ধে এটা আমরা মেডিসিনে আলোচনা করব, কিন্তু ডায়াবেটিস রোগ হলে যে সকল ড্রাগ ব্যবহার করা হয় সেগুলো আমরা এখন এই ফার্মাকোলজিতে আলোচনা করব। বুঝতে পারছেন? তাহলে এটা মিশিয়ে দিলাম। আচ্ছা, ডায়াবেটিস রোগটা কেন হয় জানেন? এটা হচ্ছে আমাদের শরীরে গ্লুকোজকে নিয়ন্ত্রণ করার জন্য একটা হরমোন আছে, সেই হরমোনটা যদি বডিতে তৈরি না হয় তাহলে তার ডায়াবেটিস মেলাইটাস হয়। ঠিক আছে, ডায়াবেটিস মেলাইটাস রোগটা সাধারণত আমাদের হয় হচ্ছে এই প্যানক্রিয়াসের কারণে। ঠিক আছে, কিসের কারণে? প্যানক্রিয়াস। এটা হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়। অগ্নাশয়, প্যানক্রিয়াস বা অগ্নাশয়। এটা দৈর্ঘ্য হলো 10 থেকে 15 সেন্টিমিটার। ঠিক আছে, আর 20 থেকে 35 গ্রাম হলো এটার ওজন। ঠিক আছে, এই প্যানক্রিয়াসটা থাকে কোথায়? এটা থাকে হচ্ছে আমাদের স্টমাকের নিচে। কোথায় থাকে? এই যে স্টমাকের নিচে থাকে। ঠিক আছে, এর নিচে থাকে হলো আমাদের ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন। ঠিক আছে, তারপরে থাকে হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। তাহলে এটা আমাদের পেটের ভিতরে থাকে হচ্ছে স্টমাকের নিচে, আর স্টমাকের উপরে কি থাকে? এটা কি? এটা হচ্ছে লিভার, আর এটা হলো স্টমাক। স্টমাক মানে হলো খাদ্য নালী। ঠিক আছে, পাকস্থলী। আর এই লিভারের নিচে থাকে হচ্ছে গল ব্লাডার, পিত্তস্থলী। ঠিক আছে, তাহলে এই যে অর্গানটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে প্যানক্রিয়াস। এইটার সমস্যা থাকার কারণে আমাদের এই ডায়াবেটিস রোগটা হয়। আর এটার সামনে একটা অর্গান থাকে, এটার নাম হলো স্প্লিন, স্প্লিন বা প্লিহা। এখন এই যে প্যানক্রিয়াসটা আছে, এই প্যানক্রিয়াসটা 4 ধরনের সেল থাকে। ঠিক আছে, অর্থাৎ এই প্যানক্রিয়াসটা হলো এটা একটা অগ্নাশয় যেটা স্টমাকের নিচে থাকে, পেটের মধ্যস্থান এবং বাম পাশে থাকে। কোথায় থাকে? পেটের মধ্যস্থান এবং বাম পাশে। আমাদের পেটটাকে
আমাদের 9টা ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এই পেটটাকে টোটাল 9টা ভাগে ভাগ করা হয়েছে। এরকমভাবে যদি আমরা এটাকে ডিভাইডেড করি তাহলে এটা 9টা পার্টে বিভক্ত করা হয়। এটা একটা পার্ট, এটা একটা, 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 এটা একটা। তো এটা হলো রাইট হাইপোকন্ড্রিয়াক, এটা হলো ইপিগ্যাস্ট্রিক, এটা হলো লেফট হাইপোকন্ড্রিয়াক। তো প্যানক্রিয়াসটার অবস্থান হলো ইপিগ্যাস্ট্রিক এবং লেফট হাইপোকন্ড্রিয়াক অঞ্চলে। ঠিক আছে, আর এই রাইট হাইপোকন্ড্রিয়াক অঞ্চলে থাকে হলো লিভার, গল ব্লাডার। ঠিক আছে, আর মাঝখানে যেটা থাকে সেখানে স্টমাক থাকে, লিভারের কিছু অংশ থাকে, গল ব্লাডারের কিছু অংশ থাকে, ইন্টেস্টাইন থাকে, আবার প্যানক্রিয়াসের কিছু অংশ এখানে থাকে। হ্যাঁ হ্যাঁ, পিত্তস্থলীটাই হচ্ছে গল ব্লাডার। গল ব্লাডার হলো ইংলিশ শব্দ, আর বাংলায় হলো পিত্তস্থলী। তাহলে আমাদের এই প্যানক্রিয়াসটার অবস্থান হলো স্টমাকের নিচে পেটের ইপিগ্যাস্ট্রিক এবং লেফট হাইপোকন্ড্রিয়াক অঞ্চলে অবস্থিত। এটার ওজন হলো 20 থেকে 35 গ্রাম, দৈর্ঘ্য হলো 10 থেকে 15 সেন্টিমিটার। এই প্যানক্রিয়াসের ভিতরে 4 ধরনের সেল থাকে, অর্থাৎ 4 ধরনের সেল মিলে এই প্যানক্রিয়াসটা তৈরি হয়। 1 নম্বরে হচ্ছে হলো আলফা সেল, আরেকটা হলো বিটা সেল, আরেকটা হচ্ছে হলো ডেল্টা সেল। ঠিক আছে, আর এটা হলো পিপি সেল। ঠিক আছে, আলফা সেল থেকে তৈরি হয় হলো গ্লুকাগন। কি তৈরি হয়? গ্লুকাগন। ঠিক আছে, আর বিটা সেল থেকে তৈরি হয় হচ্ছে আপনার ইনসুলিন, আর ডেল্টা সেল থেকে তৈরি হয় গ্লুকাগন অ্যান্ড ইনসুলিন ইনহেবিট হরমোন। আর পিপি সেলের এটা আননন কজ, এটার কারণ জানা যায় না। ঠিক আছে, তাহলে আমাদের প্যানক্রিয়াসের টোটাল 4 ধরনের সেল থাকে। একটা নাম হচ্ছে হলো আলফা সেল, একটা হলো বিটা সেল, একটা হলো ডেল্টা সেল, আর একটা হলো পিপি সেল। ঠিক আছে, এখন এই সেলগুলোর মধ্যে এই যে এটা হচ্ছে একটা গ্লুকাগন, এটা একটা হরমোন, এই ইনসুলিন এটা একটা হরমোন। ঠিক আছে, এইটাও একটা হরমোন, এটার যে কী ফাংশন এটা এখনও জানা যায় না। ঠিক আছে, ইনসুলিন এটা হলো ইনহেবিট হরমোন, অর্থাৎ গ্লুকাগন এবং ইনসুলিন হরমোনকে তৈরি করতে বাধা প্রদান করে, এরকম কিছু হরমোন তৈরি করে। এটার নাম হলো ডেল্টা সেল। ডেল্টা সেল থেকে যে সকল হরমোন তৈরি হয়, এই হরমোনটার কাজ হলো গ্লুকাগন এবং ইনসুলিন হরমোন যেন তৈরি করতে না পারে সেটাকে বাধা প্রদান করা। এই আলফা সেল থেকে যে হরমোনটা তৈরি হয় এটা হলো গ্লুকাগন। এই গ্লুকাগনের কাজ হচ্ছে এটার যে ফাংশন, এই গ্লুকাগনের যে ফাংশন, এটা কিন্তু একটা হরমোন, এটা একটা হরমোন, এটা একটা হরমোন। এটার ফাংশন কি? এটার ফাংশন হচ্ছে রক্তের ভিতরে গ্লুকোজকে বাড়ানো। কিসকে বাড়ানো? গ্লুকোজকে বাড়ানো। কার কাজ? গ্লুকাগনের কাজ। ঠিক আছে, এটার কাজ। আর ইনসুলিনের কাজ কি? রক্তের ভিতর থেকে গ্লুকোজকে কমানো। বুঝতে পারছেন? তাহলে প্যানক্রিয়াস থেকে 4 ধরনের হরমোন তৈরি হয়। একটা হলো গ্লুকাগন, ইনসুলিন। গ্লুকাগন অ্যান্ড ইনসুলিন ইনহেবিটরি হরমোন, অর্থাৎ ইনহেবিট করা, বাধা প্রদান করা। আপনি একটা কাজ পারেন, এই কাজটা করার জন্য কেউ উৎসাহিত দেয়, আর কেউ কি করে? বাধা প্রদান করে। যে বাধা প্রদান করে সে ইনহেবিট করলো, আর যে উৎসাহ প্রদান করলো সে স্টিমুলেট করলো। তাকে একটু স্টিমুলেট করা, হ্যাঁ কাজটা ভালো, কাজটা করলে ভালো হবে, আপনার উপকৃত হবে, মানুষজন উপকৃত হবে, এটা হলো স্টিমুলেট করা। আর যদি কেউ বাধা দেয় এই কাজটা করিস না, এই কাজটা করলে মানুষের ক্ষতি হবে, ঠিক আছে, এটা হলো ইনহেবিট করা। তাহলে গ্লুকাগন এবং ইনসুলিন হরমোনকে ইনহেবিট করার জন্য ডেল্টা সেল কি তৈরি করে? গ্লুকাগন এবং ইনসুলিন হরমোন ইনহেবিট হরমোন তৈরি করে। আর যাই হোক, তাহলে এই গ্লুকাগন এবং ইনসুলিনের দুইটা ফাংশন। গ্লুকাগনের কাজ হলো রক্তের ভিতরে গ্লুকোজকে বাড়ানো, আর ইনসুলিনের কাজ হলো রক্তের ভিতরে ইনসুলিনটাকে কমানো। ঠিক আছে, এখন সাপোজ যদি কারো ডায়াবেটিস হয়, তাদের রক্তের ভিতরে কি থাকে? হ্যাঁ, তাহলে তাদের রক্তের ভিতরে এই গ্লুকোজের মাত্রা কি থাকে? বেশি থাকে। তাহলে যদি এই গ্লুকোজের মাত্রা যদি বেশি থাকে তাহলে আমরা কি বুঝতে পারি? এই যে ইনসুলিন যে হরমোনটা তার গ্লুকোজটাকে যে কমায়, তাহলে এই হরমোনটা তার কি তৈরি হচ্ছে? কম তৈরি হচ্ছে। ঠিক আছে,
আর গ্লুকাগন কি করে, গ্লুকোজটাকে বাড়ায়। তাহলে একজন মানুষের ডায়াবেটিস ব্যক্তি যদি গ্লুকোজ বেশি থাকে, তার বুঝতে হবে এই গ্লুকাগন হরমোনটা তৈরি করার জন্য এই হরমোনটা কি তৈরি হচ্ছে, গ্লুকাগন হরমোনটা বেশি তৈরি হচ্ছে। সেমটা তাই মনে করেন যাদের ডায়াবেটিস থাকে তাদের শরীরে এই গ্লুকাগন হরমোন বেশি বেশি তৈরি হয়, এক নম্বর। আর ইনসুলিন হরমোন কম তৈরি হয়, যার কারণে রক্তের ভিতরে এই যে গ্লুকোজটা এটাকে সে নিয়ন্ত্রণ করতে পারে না। ঠিক আছে, আমাদের নর্মাল স্বাভাবিক বডিতে আমাদের এই গ্লুকাগন হরমোনটা এটাও মাঝারিভাবে তৈরি হয় এবং ইনসুলিন হরমোনটা একটা মাঝারি বেজে তৈরি হয়। আমরা যখন মিষ্টি বেশি খাই, ঠিক আছে, রাত জাগি, ঠিক আছে, তখন কিন্তু আমাদের ইনসুলিন হরমোনটা বেশি তৈরি হয়। কি করে, আমাদের এই গ্লুকোজটাকে নিয়ন্ত্রণ করে। বুঝতে পারছেন? কিন্তু রাত জাগলেও আমাদের এই বেড়ে যায়, ঠিক আছে, ইনসুলিন হরমোনটা বেশি তৈরি হয়। বুঝতে পারছেন? তো এখন মনে করেন এই ইনসুলিন হরমোনটা যদি কম তৈরি হয় তাহলে তার গ্লুকোজটা কি হবে, বাড়বে। ঠিক আছে, বিষয়টা মনে করেন এরকম, একটা ছক আকারে দেখাই। নর্মাল বডিতে আপনার যে কাজটা করে সেটা হলো ইনসুলিন এন্ড গ্লুকাগন। আর ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টের গ্লুকোজটাকে সে নিয়ন্ত্রণ করতে পারে না, আর অপর দিকে তার গ্লুকোজটা বাড়তেই থাকে। ঠিক আছে, অর্থাৎ নর্মাল বডিতে দেখা যাচ্ছে যে ইনসুলিন হরমোনটা গ্লুকোজের মাত্রাটাকে কমায়, গ্লুকাগন কি করে, গ্লুকোজের মাত্রাটা বাড়ায়। ঠিক আছে, এখন মনে করেন ইনসুলিন গ্লুকোজের মাত্রা কমাবে, গ্লুকাগন গ্লুকোজের মাত্রা বাড়াবে। তারা সেম ওয়েতে কাজ করবে, কখন কমাবে কখন বাড়াবে। যেমন বডিতে কোনো একটা সময় দেখা গেলো তার গ্লুকোজের মাত্রা কম, তখন কি করবে, গ্লুকোজের মাত্রা বাড়াবে। আবার যখন দেখা গেলো তার বডিতে গ্লুকোজের মাত্রা অনেক বেশি, তখন ইনসুলিন কি করবে, গ্লুকোজের মাত্রা কমাবে। ঠিক ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টের যেটা হয় সেটা হলো এই গ্লুকোজের মাত্রা রক্তের ভিতরে যখন থাকে তখন এই ইনসুলিন কম থাকার কারণে এই গ্লুকোজটা সে কমাতে পারে না, অর্থাৎ এটা সেম এতে থাকে। ঠিক আছে, যাদের ইনসুলিনটা কম তৈরি হয় তাদের কম পরিমাণে ইনসুলিন মানে গ্লুকোজটা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, যেমন মনে করেন ইনসুলিন তৈরির একটা লেভেল আছে, যেমন কারো দৈনিক মনে করেন 10 ইউনিট করে তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে কি করবে, 10 ইউনিট পরিমাণ গ্লুকোজকে সে নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, এখন মনে করেন আমাদের বডিতে 20 ইউনিট পরিমাণ গ্লুকোজ আছে, কিন্তু আমাদের বডিতে 20 ইউনিট ইনসুলিন দরকার, কিন্তু তার তৈরি হচ্ছে হলো 10 ইউনিট। তাহলে 10 ইউনিট কি তার তৈরি হচ্ছে না। তাহলে 20 ইউনিট গ্লুকোজকে নিয়ন্ত্রণ করার জন্য 20 ইউনিট ইনসুলিন দরকার, সেখানে তার তৈরি হচ্ছে কত, 10 ইউনিট। তাহলে 10 ইউনিট গ্লুকোজ কি থাকবে, তার বডিতে থেকে যাবে। ঠিক আছে, হ্যাঁ, এটাই তার মানে হলো রক্তের ভিতরে থাকা গ্লুকোজকে নিয়ন্ত্রণ করবে হলো ইনসুলিন। অর্থাৎ ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টের রক্তের ভিতরে গ্লুকোজ নিয়ন্ত্রণ করার জন্য কাজ করবে। ইনসুলিনটা কারো শরীরে থাকে, কারো শরীরে থাকে না। ঠিক আছে, অর্থাৎ যাদের বডিতে ইনসুলিন একদম তৈরি হয় না, ঠিক আছে, তাদের বডিতে ইনসুলিন বাইরে থেকে দিতে হয়। ঠিক আছে, আর যাদের বডিতে সামান্য পরিমাণে তৈরি হয় তাদেরকে ওরাল ট্যাবলেট খাওয়াইতে হয়। ওরাল ট্যাবলেট খাওয়ায় তার গ্লুকোজটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হয়। বুঝতে পারছেন? এখন এই যে আমরা অ্যান্টি ডায়াবেটিক্স ড্রাগ, যে ড্রাগগুলো আমরা আলোচনা করতেছি, এরা মূলত যে কাজটা করে থাকে সেটা হলো এই ইনসুলিন হরমোনটাকে বৃদ্ধি করে। কি করে?
বৃদ্ধি করে। যেমন ওরাল হাইপোগ্লাইসেমিক যে সকল ড্রাগ আছে, এই সকল ড্রাগ কি কাজ করবে, আপনার এই ইনসুলিনকে বৃদ্ধি করবে। ওরাল হাইপোগ্লাইসেমিক যে সকল ড্রাগ আছে সব ড্রাগই কী করবে, ইনসুলিনটাকে বৃদ্ধি করবে। যেমন কারো বডিতে 10 ইউনিট তৈরি হচ্ছে, কিন্তু তার 20 ইউনিটকে গ্লুকোজকে নিয়ন্ত্রণ করার জন্য তার 20 ইউনিট গ্লুকোজ দরকার, কিন্তু তার 10 ইউনিট তৈরি হচ্ছে। এই 10 ইউনিট গ্লুকোজটাকেই এই ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ কী করবে, 20 ইউনিটে পরিণত করবে। ঠিক আছে, অর্থাৎ তার বডিতে যে ইনসুলিনটা আছে, এই ইনসুলিনের উপর এই ওষুধটা কাজ করে তার মানে হলো তার যে মেকানিজম অফ অ্যাকশনটা, এটাকে সে বাড়াবে। অর্থাৎ 10 ইউনিট দিয়ে সে 20 ইউনিটের পরিমাণ কাজ করবে। বুঝতে পারছেন? একদিকে তার ইনসুলিনের পরিমাণটা বাড়াবে, অপরদিকে এই গ্লুকোজের মাত্রাটা সে কী করবে, কমাবে। কে করবে? সেটা হলো ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ। ঠিক আছে, ম্যাটফর্মিন, গ্লিবেনক্লামাইড, গ্লিকাজাইড, ঠিক আছে, সালফান গ্লোমাইড, ঠিক আছে, যত ড্রাগ আছে, ঠিক আছে, সালফোনাইল ইউরিয়া, সব ড্রাগের কাজ হচ্ছে কি, ইনসুলিনের মাত্রাকে বাড়ানো আর এই গ্লুকোজের মাত্রাকে কমানো। তাহলে একটা সময় যে আমাদের কি পাওয়া যাবে, রক্তের ভিতরে এই গ্লুকোজের মাত্রা কমে যাবে, তখন তার আর এই ডায়াবেটিস মেলাইটাসটা থাকবে না। ঠিক আছে, না, এই ডায়াবেটিস মেলাইটাস এটা নিয়ন্ত্রণে রাখতে হয়। ঠিক আছে, ইনসুলিনের মাধ্যমে 10 ইউনিট করে যদি দেয় তাহলে 10 ইউনিট, তবে ওরালের মাধ্যমে 10 ইউনিট দেওয়া হলে মানে 20 ইউনিট কেন হইতো? স্যার এটার কি পাওয়ার আচ্ছা, বেশি? আপনি যেটা কোশ্চেন করছেন সেটা হচ্ছে যেমন মনে করেন কারো শরীরে ইনসুলিন নাই, কিন্তু তার 20 ইউনিট গ্লুকোজ আছে। ঠিক আছে, এই 20 ইউনিট গ্লুকোজটাকে নিয়ন্ত্রণ করার জন্য তাকে কি করতে হবে, ইনসুলিন দিতে হবে। এখন যার শরীরে ইনসুলিন নাই তাকে কি ওই ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ দিলে কি তার ইনসুলিন তৈরি হবে? তৈরি হবে না। এই ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ দিলে যেটা হবে, তার এই গ্লুকোজের মাত্রাটাকে কমাবে, কিন্তু 20 ইউনিট কমানোর ক্ষমতা এই ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগের কিন্তু নাই। ঠিক আছে, একটু একটু সাইড দেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে মাজবা ভাই? আচ্ছা আচ্ছা, ইম্পর্টেন্ট আছে এটা। ঠিক আছে, এখন তাহলে যার শরীরে ইনসুলিন নাই তাই কি করতে হবে, বাইরে থেকে ইনসুলিন দিতে হবে পরিমাণ মতো। তার শরীরে গ্লুকোজ কতটুকু আছে, সেই গ্লুকোজের মাত্রার উপরে কিন্তু তার ইনসুলিনটা দিতে হবে। ঠিক আছে, খাওয়ার পরে যদি কারো 16 মিলিগ্রামের বেশি গ্লুকোজ থাকে, কত, 16 মিলিগ্রাম পার ডিসিলিটার, ঠিক আছে, খাওয়ার আগে যদি কারো 12 মিলিগ্রাম পার ডিসিলিটার, এই পরিমাণে যদি কারো গ্লুকোজ থাকে বডিতে, ঠিক আছে, তখন তাকে কি করতে হবে, ইনসুলিন স্টার্ট করতে হবে। বুঝতে পারছেন? তাহলে ইনসুলিন স্টার্ট করার সময় হলো কখন, যখন তার খাওয়ার পরে 16 মিলিগ্রাম থাকবে এবং খাওয়ার আগে যার 12 মিলিগ্রাম থাকবে। ঠিক আছে, আমরা জানি মানে ডায়াবেটিসের একটা নর্মাল ভ্যালু আছে, সেই ভ্যালুটা কত সেটা এখন জানতে হবে। ঠিক আছে না? হ্যাঁ, ডায়াবেটিস মেলাইটাস হলে রক্তের ভিতরে যে গ্লুকোজটা থাকে সেই গ্লুকোজটা নর্মাল মানুষের কত, ডায়াবেটিস রোগীদের কত থাকে, নর্মাল মানুষের। ঠিক আছে, রক্তের ভিতরে গ্লুকোজের মাত্রা, গ্লুকোজের মাত্রা কত, রক্তের ভিতরে গ্লুকোজের মাত্রা হচ্ছে খাবার পূর্বে, ঠিক আছে, খাবার পূর্বে থাকে হলো 3 থেকে 7.4 মিলিগ্রাম পার ডিসিলিটার। ঠিক আছে, আর খাবার পর 7.5
4 থেকে 11.1 মিলিগ্রাম পার ডিসিলিটার। ঠিক আছে, কোনটা? না কি বলছি? আচ্ছা যাই হোক, মিলিমোল পার মার্কারি, এটা এটা হবে না, এটাই হবে। ঠিক আছে। আচ্ছা, খাবার পূর্বে খাবার পূর্বে কত? 7 থেকে 3 থেকে 7.4। ঠিক আছে। আর খাবার পর হচ্ছে 7.4 থেকে 11.1। এখন যদি কারো বডিতে খাবার পরে যদি কারো 12 থাকে, খাবার পরে কত থাকে? 16। খাবার পরে কত? 16। ঠিক আছে। যদি কারো খাবার পরে 16 থাকে এবং খাবার পূর্বে যদি তার 12 থাকে, থাকার কথা 7.4, সেখানে আছে কত? 12। থাকার কথা খাওয়ার পর 11.11, এর মাঝখানে আছে হলো 16। মনে করেন 7 থেকে 11 পর্যন্ত যদি কারো থাকে খাওয়ার পরে, ঠিক আছে, তাহলে তার ডায়াবেটিস নাই। খাওয়ার আগে যদি 3 থেকে 7-এর মাঝখানে থাকে তাহলে তার ডায়াবেটিস নাই। ক্লিয়ার? বুঝতে পারছেন কথাটা? যেমন আপনি এখন ডায়াবেটিস পরীক্ষা করছেন কিন্তু আপনি খান নাই, ঠিক আছে, তাহলে আপনার আছে কত? 5। তাহলে কি আপনার ডায়াবেটিস আছে? নাই। সাপোজ আপনি এখন খাওয়া দাওয়া করে আসছেন, পরীক্ষা করছেন, আছে হলো 8, তাহলে কি ডায়াবেটিস আছে? কেন নাই? কারণ এই সূত্র বলতেছে না। ঠিক আছে। ঠিক এটাই হলো অ্যাকুরেট সূত্র। তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে। সাপোজ যদি কারো খাবার পূর্বে 6.8 থাকে এবং খাবার পর যদি 10.8 থাকে, তাহলে সেটা কি খুব কাছাকাছি না? খুব কাছাকাছি না? এটা হলো, এটাকে বলা হয় পোস্টপান্ডিয়াল ডায়াবেটিস মেলিটাস। এটাকে বলা হয় প্রি ডায়াবেটিস। ঠিক আছে, প্রি ডায়াবেটিস মানে তার ডায়াবেটিস হওয়ার আশঙ্কা আছে। কেন আছে? তার খাওয়ার পূর্বে 7.4-এর খুব কাছাকাছি আছে 6.8, মাত্র কত মানে হলো 2-4 পয়েন্ট বেশি হলে তার কি হবে? ডায়াবেটিস হয়ে যাবে। ঠিক আছে। আর খাওয়ার পরে দেখেন 10.8 আছে, এখানে কত? 11 পয়েন্ট। ঠিক আছে। এরকম যদি হয় কারো, তাহলে তার মনে করতে হবে তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা আছে, বেশি আছে। ঠিক আছে। আর যদি এই লেভেলে থাকে 5, 8, খাওয়ার পূর্বে 5, খাওয়ার পরে 8, তাহলে তার মনে করতে হবে তার ডায়াবেটিস নাই। বুঝতে পারছেন? এখন এই মাত্রাটা যদি এই লেভেলে চলে যায়, যেমন থাকার কথা 7.4, আছে হলো 12, হাই হাই, থাকার কথা 11, আছে হলো কত? 16। এই লেভেলে গেলে যদি কারো ডায়াবেটিস থাকে, তাহলে বুঝতে হবে যে ওই ব্যক্তিটার শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে না। ঠিক আছে। যার কারণে তার গ্লুকোজ লেভেলটা অনেক বেশি। ঠিক আছে। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন এই লেভেল থাকলে তারা ইনসুলিন স্টার্ট করতে বলছে। ঠিক আছে। হ্যাঁ, যদি কারো খাবার পরে 16 থাকে, খাওয়ার পূর্বে যদি 12 থাকে, তাহলে তার বডিতে কি করতে হবে? ইনসুলিন দিতে হবে। ঠিক আছে। অনেকেও থাকে, তাদের ইনসুলিন দিতে হবে। মানে এই লেভেলের উপরে গেলেই কি করতে হবে? ইনসুলিন দিতে হবে। ঠিক আছে। সাপোজ মনে করেন এখানে তার খাবার পূর্বে আছে হলো 20, খাবার পর আছে 30, বা তারও বেশি থাকতে পারে। তাহলে আমাদের কাজ কি? ওই সময় তাকে ইনসুলিন দিতে বলতে হবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, যদি 12-র নিচে থাকে আর যদি 16-র নিচে থাকে, তখন তাকে ট্যাবলেট দিতে হবে। হ্যাঁ, সেটার আর একটা লেভেল আছে। যেমন মনে করেন এখানে আছে হলো খাবার পূর্বে 7.4। ঠিক আছে। এখানে যদি তার খাওয়ার পর 8.4 থাকে, তাহলে তার ট্যাবলেট দিতে হবে না। 1 পয়েন্ট বেশি থাকলে, যেমন এখানে আছে হলো 12.1, মানে খাওয়ার পর, খাওয়ার পূর্বে আছে হলো 8.4, খাওয়ার পর আছে হলো 12.4। এই লেভেলে থাকলে তাহলে তাকে ডায়াবেটিসের কোনো ওষুধ দিতে হবে না, ইনসুলিনও দেওয়া লাগবে না, তাকে শুধু লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। ঠিক আছে। যদি আরেকটু বেড়ে যায়, যেমন এখানে আছে হলো তার 9.4 আর এখানে আছে হলো 13.4, তাহলে তাকে একটা ড্রাগ দিতে হবে।
যে কোনো একটা ড্রাগ দিতে হবে। ডায়াবেটিস মেলাইটাসের যে ড্রাগগুলো আমরা একটু পরে পড়বো, সেখান থেকে একটা ড্রাগ চয়েস করতে হবে। সবচাইতে কমনলি মানে হলো ডায়াবেটিস মেলাইটাস হলে সবচাইতে কমন যে ড্রাগটা সর্বপ্রথম ইউজ করা হয় সেটাই হলো মেটফর্মিন হাইড্রোক্লোরাইড। ঠিক আছে? তাহলে এই মেটফর্মিন হাইড্রোক্লোরাইডের একটা ট্যাবলেটের নাম হলো কমেট। ঠিক আছে? কি নাম? কমেট। এই ট্যাবলেটটা আমাদের দুইটা কাজ করে, একটা হলো কি ইনসুলিনকে বাড়ায় আর গ্লুকোজকে কমায়। ঠিক আছে? কমেট এই ট্যাবলেটটা 500 মিলিগ্রাম পাওয়া যায়। শুরুতে আমরা 500 মিলিগ্রাম স্টার্ট করব, যদি এটাতে নিয়ন্ত্রণ না হয় তাহলে 850 মিলিগ্রাম পরে স্টার্ট করব। এই 500 মিলিগ্রাম শুরুতে একটা করে শুরু করব। কয়টা করে? একটা। যদি একটাতে নিয়ন্ত্রণ না হয় তাহলে দিন 2টা, যদি 2টাতে নিয়ন্ত্রণ না হয় তাহলে দিনে 3টা, যদি 3টাতেও নিয়ন্ত্রণ না হয় তাহলে 850 মিলিগ্রাম শুরু করব তখন, সকালে একটা এবং রাত্রে একটা। ঠিক আছে? এই 850 মিলিগ্রাম আবার 3টা করে দেব। ঠিক আছে? এরকমভাবে আমরা ডোজটা বাড়াবো। 1 সপ্তাহ পর পর আমরা ডায়াবেটিস চেক করবো তার, গ্লুকোমিটার দিয়ে বা রক্তের আরবিএস পরীক্ষা করার মাধ্যমে আমরা তার ডায়াবেটিস চেকটা চেক করে নেব। ঠিক আছে? যখনই তার এই খাওয়ার পূর্বে 13 পয়েন্ট মানে কত হয়েছে, আচ্ছা খাওয়ার পরে মনে করেন 10.4 হয়ে গেল, আর এখানে খাওয়ার পর হয়ে গেল 14.1, তখন তাকে 2টা ড্রাগ দিতে হবে। ঠিক আছে? মানে হলো ডায়াবেটিসের কম্বাইন ড্রাগ, যেগুলো 2টা ড্রাগ একসাথে মিক্স করা থাকে, মেটফর্মিন প্লাস গ্লিবেনক্লামাইড। ঠিক আছে? মেটফর্মিন প্লাস সালফোনাইল ইউরিয়া। ঠিক আছে? মানে 2টা ড্রাগ একসাথে কী করা থাকে, কম্বাইন থাকে, তখন তাকে 2টা ড্রাগ দিতে হবে। আর যখনই যাদের এই যে এই রেঞ্জটা বেড়ে যাবে, অর্থাৎ খাওয়ার পর হয়ে গেছে হলো কত 16 আর খাওয়ার পূর্বে হয়ে গেছে হলো 12, তখন তাদের এই রুলস কোনোটাই মানবে না। ঠিক আছে? তখন তাকে ইনসুলিন স্টার্ট করতে হবে। আর ইনসুলিন স্টার্ট করতে গেলে আমাদের যে অ্যাকুরেট যে ডোজ বা ইনসুলিন স্টার্ট করার যে সূত্রটা, সেটা হচ্ছে যে কোনো ইনসুলিন, শর্ট অ্যাক্টিং ইনসুলিন, লং অ্যাক্টিং ইনসুলিন, ইনসুলিনের ভিতরে ভাগ আছে। একটা ইনসুলিন আছে 8 ঘন্টা কাজ করবে। ঠিক আছে? ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন 12 ঘন্টা কাজ করে, আর লং অ্যাক্টিং ইনসুলিন 24 ঘন্টা কাজ করে। ঠিক আছে? অর্থাৎ একবার দিলে সেটা 24 ঘন্টা পর্যন্ত কাজ করবে, কাজ করে থাকবে। তো যাই হোক, যে ইনসুলিনটা আমরা স্টার্ট করি না কেন সেটা 0.2 থেকে 0.3 ইউনিট পার কেজি। হ্যাঁ, এটা হলো তার ডোজ, 0.2 থেকে 0.3 ইউনিট পার কেজি। ঠিক আছে? এখন মনে করেন একজন ব্যক্তির বয়স হলো 50 কেজি, ওজন হলো কত, পার কেজিতে দিতে হবে 0.2 থেকে 0.3 ইউনিট। ঠিক আছে? তাহলে 50 কেজি যদি ওজন হয় তাহলে শুরুতে আমরা কত দিয়ে শুরু করবো, 0.2, তাহলে কত ইউনিট আসে, 20 ইউনিট আসবে। কত ইউনিট? 10 ইউনিট। আচ্ছা, এখানে কত ইউনিট আছে, 10 ইউনিট। ঠিক আছে? এই 10 ইউনিট ইনসুলিনটা দিতে হয় হলো, এটাকে 3টা ভাগ করতে হবে। কতটা? 3 দ্বারা। ঠিক আছে? তাহলে 10টাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 3 তিরিকা 9, থাকে 1। ঠিক আছে? আচ্ছা, এখন মনে করেন এটা দিতে হবে হলো 1/3 সকালে, দুপুরে নাই, 2/3 হলো রাত্রে। ঠিক আছে? 3 দ্বারা ভাগ করার উদ্দেশ্য হলো, মানে হলে 3.1 এটা দিতে হবে সকালবেলা। ঠিক আছে? আর বিকেলবেলা কত দিতে হবে, এটা দ্বিগুণ, কত হবে, 6.2, অর্থাৎ 6.2 দিতে হবে হলো রাত্রে। তাহলে 3 ইউনিট দিতে হবে হলো সকালে, দুপুরে নাই, আর রাতে দিতে হবে কত, 6.2 ইউনিট। ঠিক আছে? এটা হচ্ছে ইনসুলিন দেওয়ার ডোজ। ঠিক আছে? আসলে ইনসুলিন তো আর আমরা দিতে পারবো না, ইনসুলিন আমরা লিখতেও পারবো না। এটা আমাদের ইয়ে নাই, মানে কারিকুলামে নাই। ঠিক আছে? কিন্তু এটা জেনে রাখা ভালো। হ্যাঁ,
মানে যে কোনো ইনসুলিন শুরু করার পূর্বে তার ডোজ নির্ণয় করতে হবে। আর ডোজ শুরু করার একমাত্র সূত্র হলো আমেরিকান ডায়াবেটিক ড্রাগ অ্যাসোসিয়েশন, ঠিক আছে, ডায়াবেটিস অ্যাসোসিয়েশন, আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন, এডিএ, এরা তৈরি করছে হলো 0.2 থেকে 0.3 ইউনিট পার কেজিতে দিতে হবে। তার যত কেজি ওজন হবে সেই কেজি দিয়ে তার এটাকে গুণ করতে হবে। যেমন একটা ব্যক্তির আমরা ওজন দেখলাম হলো 50 কেজি, তাকে যদি 0.2 দিয়ে তাহলে তার 10 ইউনিট আসবে সারা দিনে। আর এই 10 ইউনিট ইনসুলিনটাকে তাকে সকালবেলা দিতে হবে হলো 1/3, দুপুরে নাই, আর রাতের বেলা দিতে হবে হলো 2/3, মানে 3 ভাগের 1 ভাগ দিতে হবে সকালে, আর 2 ভাগ দিতে হবে হচ্ছে রাতে, ঠিক আছে। হ্যাঁ, আর যদি কারো দেখা যায় যে এই ইনসুলিন দেওয়ার পরেও, আমরা সাধারণত ডায়াবেটিস মেলাইটাস রুগীদের বলি সকালে রুটি খাবেন, রাতে রুটি খাবেন, দুপুরে মাছ মাংস ভাত যে যত পরিমাণে আপনি খেতে পারেন, ঠিক আছে না। দেখলো দুপুরে খাওয়ার পরে তার আবার ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, তাহলে ঠিক সেক্ষেত্রে আমাদের দুপুরে একটা শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিতে হয়। শর্ট অ্যাক্টিং ইনসুলিনগুলো যখন ডায়াবেটিস বাড়বে ঠিক তখনই দিতে হয়, ঠিক আছে, ইনসুলিন, ঠিক আছে, যখন তার ডায়াবেটিস লেভেলটা বাড়বে তখনই দিতে হয়। স্যার সব ক্ষেত্রে কি এই সূত্রটাই ব্যবহার করা হবে? হুম। স্যার মাঝখানে একটা বুঝলাম যে 310 3.1 এটা হ্যাঁ ওটা হলো ভাগ করা হয়েছে। এটা আপনার যে ইউনিটটা আছে এটা 3টা ভাগ করবো আমরা, যেহেতু 3 ভাগের 1 ভাগ দিতে হবে সকালে, আর 3 ভাগের 2 ভাগ দিতে হবে কখন, রাতে, ঠিক আছে। এটা সবসময় মনে রাখবেন, আপনারা তো ইনসুলিন কাউকে অ্যাডভাইস করতে পারবেন না, ঠিক আছে, অ্যাডভাইস করবে কে, ডক্টর, ঠিক আছে। আর যারা ইনসুলিনগুলো দেয় তারা এই ডোজে দেয়, ঠিক আছে। তার পয়েন্টটা দেখে আগে কত পয়েন্ট আছে, সেই পয়েন্টের উপরে এটা ডিপেন্ড করে। যেমন পয়েন্ট যদি একটু কম থাকে তাহলে 0.2 দিয়ে শুরু করে, যদি পয়েন্টটা একটু বেশি থাকে তখন 0.3 দিয়ে শুরু করে, তখন এই যে ইউনিটটাও বাড়বে, ঠিক আছে। 0.3 দিয়ে যদি গুণ করি এখানে আমাদের 13 ইউনিট আসবে, বুঝতে পারছেন। মানে ওজনের মাত্রা যত বেশি বাড়বে তত ইনটেক হবে। হ্যাঁ, গ্লুকোজের মাত্রাটাও নির্ভর করবে এর সাথে। হুম, যেমন আছে হলো এখানে কত 12 আর আছে 16, যদি এখানে থাকে 20 30, তখন কিন্তু আমরা এই 0.2 দিয়ে করব না, তখন করব 0.3 দিয়ে, কারণ এ লেভেল থেকে এ লেভেল অনেক বেশি না, বেশি, তাহলে 0.2 থেকে 0.3 ইউনিট পার কেজিতে দিতে হবে, বুঝতে পারছেন। আচ্ছা, যেটা আমরা দিব ডায়াবেটিস মেলাইটাসের যে ওষুধটা আমরা দিতে পারবো সেটার নাম হলো ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ, ঠিক আছে, মুখে খাওয়ার ওষুধ, ঠিক আছে। তাহলে মুখে খাওয়ার ওষুধের মধ্যে আমরা একটু আগে একটা ওষুধের নাম বলছিলাম কি, ম্যাটফরমিন হাইড্রোক্লোরাইড। তাছাড়াও আরও অনেক ওষুধ আছে, সেই ওষুধগুলোর নাম আমরা এখন পড়ব, ঠিক আছে। তাহলে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগের, ওরাল অ্যান্টি হাইপোগ্লাইসেমিক ড্রাগের যে ওষুধগুলো আছে সেই জিনিসগুলোর নাম আমরা এখন পড়ব। হুম, ডায়াবেটিস পরীক্ষা করতে পারেন? আর দুইবার কথা শুনবেন না, না পারলে নাই। স্যার আপনি একটা মেশিন নিয়ে আসেন, আমরা ফটো করে রাখবো। আচ্ছা, তার আগে আমরা ইনসুলিনগুলোর নাম পড়ি। 1 নম্বরটা হলো শর্ট অ্যাক্টিং। শর্ট অ্যাক্টিং অর্থাৎ 3 থেকে 6 ঘন্টা কাজ করবে। কয় ঘন্টা? 3 থেকে 6 ঘন্টা। সে একটা ইনসুলিনের নাম কি? ইনসুলিন লিসপ্রো। ইনসুলিন লেসপ্রো, এলিএস প্রিয়ারো, লেসপ্রো, ঠিক আছে। 2 নম্বরে হলো ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। ইন্টারমিডিয়েট 8 থেকে 12 ঘন্টা, 8 থেকে 12 ঘন্টা কাজ করবে। সেই ইনসুলিনটার নাম হলো এনপিএইচ, অ্যান্ড ল্যান্টি ইনসুলিন, ঠিক আছে। আর লং অ্যাক্টিং যে ইনসুলিনগুলো আছে সেই ইনসুলিনগুলোর মধ্যে আছে হলো প্রোটামাইন, জিয়ান ইনসুলিন,
হ্যাঁ, ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট, শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট, লং অ্যাক্টিং। শর্ট অ্যাক্টিংয়ের মধ্যে আসলে ইনসুলিন লিসপ্রো, ইন্টারমিডিয়েট আসলে এনপিএইচ এবং ল্যান্টি ইনসুলিন, আর লং অ্যাক্টিংয়ের মধ্যে আসলে প্রোটামাইন, জিয়ান ইনসুলিন অ্যান্ড আলটালেটিন ইনসুলিন। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের ইনসুলিন গ্রুপ চলে গেল। হ্যাঁ, এখন আমরা পড়বো হলো ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ, অর্থাৎ মুখে খাওয়ার ওষুধ। তাহলে ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগের মধ্যে আমাদের কি কি আছে? এখানে আছে হলো ফার্স্ট জেনারেশন, যেমন আছে হলো সালফোনাইল ইউরিয়া, সালফোনাইল ইউরিয়া। ঠিক আছে, অর্থাৎ সালফোনাইল ইউরিয়া দ্বারা এই ড্রাগটা তৈরি করা হয়েছে ফার্স্ট জেনারেশন। ফার্স্ট জেনারেশন সর্বপ্রথম তৈরি করা হয়েছিল এই ওষুধগুলো। তাহলে ফার্স্ট জেনারেশনের মধ্যে আছে হলো টল বিউটামাইড, টল বিউটামাইড, ক্লোরপ্রোপামাইড, এসিটোহেক্সামাইড, সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশনের মধ্যে আছে কি? গ্লিবেনক্লামাইড, গ্লিকাজাইড, গ্লিপিজিড, গ্লিমপ্রিট। থার্ড জেনারেশন, ওয়ালাইকুম আসসালাম। থার্ড জেনারেশনের মধ্যে আছে হলো থার্ড জেনারেশনের মধ্যে আছে হচ্ছে গ্লিমিপ্রিট, গ্লিমিপ্রিট। ঠিক আছে, এটা হচ্ছে সালফোনাইলস ইউরিয়া, সালফোনাইলস ইউরিয়া ডেরিভেটিভস দিয়ে এই ওষুধগুলো তৈরি করা হয়েছে। একটা হচ্ছে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, আর হলো থার্ড জেনারেশন। বর্তমানে এই সালফোনাইলস ইউরিয়া ডেরিভেটিভসের মধ্যে এই গ্লিবেনক্লামাইড, গ্লিকাজাইড, গ্লিমপ্রিট, ঠিক আছে, তিনোটাই তৈরি করা হয়েছে। ঠিক আছে, আর আরেকটা আছে হলো বাইগোনাইট ডেরিভেটিভস, মানে বাইগোনাইটিক অ্যাসিড দিয়ে এটা তৈরি করা হয়েছে, বাইগোনাইট। ঠিক আছে, তাহলে তাহলে 2 নম্বরে হচ্ছে কি? বাইগোনাইট ডেরিভেটিভস, ডেরিভেটিভস। এই বাইগোনাইট ডেরিভেটিভসের মধ্যে আছে হলো ম্যাটফরমিন, ম্যাটফরমিন, ফেনফরমিন, পিএইচএন, ফেনফরমিন। আর আরেকটা আছে হলো বিউফরমিন। থায়াজোলানাইড ডেরিভেটিভস, THIA, থায়াজোলানাইড ডেরিভেটিভস। থায়াজোলানাইড ডেরিভেটিভসের মধ্যে আছে হলো পিও গ্লিটাজন, গ্লিটাজন, ট্রোগ্লিটাজন, TRO, ট্রোগ্লিটাজন। আর আরেকটা আছে হচ্ছে রোসিগ্লিটাজন, রোসিগ্লিটাজন। ঠিক আছে,
এগুলো নাম মুখস্থ রাখতে হবে। এগুলা কিসের ওষুধ? ডায়াবেটিক্সের ওষুধ, ঠিক আছে। এই যে টলবিউটামাইড, গ্লিবেনক্রামাইড, গ্লিকাজাইড, গ্লিপিজিড, এগুলোর 500 করে কোম্পানি আছে। কয়টা? 500-এর অধিক কোম্পানি আছে। এগুলো কিন্তু একটা জেনেরিক নেম, হ্যাঁ, গ্লিমপ্লিট, গ্লিকিট, হ্যাঁ, জেনেরিক নাম, ঠিক আছে। যদি এই নামগুলো মুখস্থ থাকে তাহলে ওষুধের নামে যদি গায়ে যদি নামগুলো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এগুলো ডায়াবেটিক্সের। জি জি জি। যেমন আমরা একটু আগে একটা ওষুধের নাম বললাম, তার ডোজটা দেখলাম, সেটা কি? কমেট। এটা নিচে নাম দেওয়া আছে ম্যাটফরমিন। তাহলে এই ম্যাটফরমিন গ্রুপটা হচ্ছে এই যে এই গ্রুপ ভাইগোনাইড ডেরিভেটিভসের, হ্যাঁ। এটা নাম, কোম্পানির নাম হলো কি? স্কোয়ার কোম্পানির কমেট। এরকম হাজার হাজার ওষুধ আছে কোম্পানির নামে, হ্যাঁ, ঠিক আছে। এ ভাইয়া কিছু করেন না, ওদিকে কিছু হচ্ছে নাকি ওখানে? আলী ভাই কোথায়? আলী ভাই, আপনি আমার চোখের সামনে আসেন। হ্যাঁ, না, ওনারা অন্য কিছু করেন। আপনি আমার চোখের সামনে থাকেন, ওখানে থাকেন। তাহলে এটা বুঝতে পারছেন তো নাকি? তাহলে আজকে এই পর্যন্তই থাক না। আপনি নামগুলো মুখস্থ রাখেন, নেক্সট ক্লাসে এটা ক্লাস টেস্ট পরীক্ষা হবে। এই যে নামগুলো সালফোনাইল ইউরিয়া, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড। আগে সর্বপ্রথম তৈরি করেছে ফার্স্ট জেনারেশন। এভাবে পড়বেন, হ্যাঁ। নামগুলো দেখেন: টলবিউটামাইড, ক্লোরপ্রোপামাইড, এসিটা হেক্সামাইড, ঠিক আছে। বেশ। ক্লিয়ার? এই উচ্চারণগুলো একটু পরে রাখেন ভাই। এটার নাম কি বলেন? টলবিউটামাইড, ক্লোরপ্রোপামাইড, এসিটা হেক্সামাইড, গ্লিবেনক্লামাইড, গ্লিকাজিড, গ্লিপিজিড, গ্লিমপ্রিট, থার্ড জেনারেশন, গ্লিমপ্রিট, ঠিক আছে। গ্লিমপ্রিট উচ্চারণ মনে হয় ভুল আছে। আচ্ছা, বাইগোনাইটের মধ্যে আসলে ম্যাটফরমিন, ফিনফরমিন, বিউফরমিন, থায়াজোটামলামিড, থায়াজোলামাইড, ডেরিভেটিভসের মধ্যে থিওগ্লিটাজন, টোগ্লিটাজ, রোসিগ্লিটাজল।